আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। তারেক রহমান ফিরেছেন, এবার শেখ হাসিনাও ফিরবেন। এই যে আপনাদের এতদিনের প্রতীক্ষা, কবে আসবেন নেত্রী কবে আসবেন, এবার আমি বলে দিচ্ছি নেত্রী খুব শীঘ্রই ফিরবেন। কবে ফিরবেন না ফিরবেন সেটা বলার আগে একটু প্রাথমিক অন্য জিনিসগুলো একটু চর্চা করে নিই, তাহলে ওই প্রসঙ্গে আসতে আপনাদের সুবিধা হবে। এখন তারেক রহমান এসছেন। তারেক রহমান 300 ফিটের যে জায়গা, সেখানে তার সংবর্ধনা সভা টভা হয়েছে। যত লোক আসার কথা ছিল, কতটা এসছে সেটা আপনারা বিচার করবেন। তবে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে, আমাদের ময়দানের আয়তন হচ্ছে 61 একর টোটাল ময়দানের আয়তন। সেখানে 15 লাখ লোক জড়ো হয়েছিল। 15 লাখ, সেটা ছিল ছুটির দিন। 15 লাখ লোক যখন সভা ভেঙেছিল, ছুটির দিনেও কলকাতা অচল হয়ে গেছিল। এখন 300 ফিটে কত লোক হয়েছে সেটা আপনারা নিজেরাই বিচার করে নিতে পারেন। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে হ্যাঁ, শেখ হাসিনা ফিরলে পরে আপনারা কত লোক তাকে রিসিভ করতে যান, আমি এখন সেটা দেখব। তো শেখ হাসিনার কথায় পরে আসছি। গতকালকে সকালে যে মিটিংটা শেষ হয়েছিল, মুলতবি হয়ে গেছিল, সন্ধ্যায় সেই মিটিংটা হয়েছে। গতকাল সকালবেলা ইউনূস সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি, এখন আর সংযোজন বিয়োজন করার এখন কোন রকম সুযোগ নাই। আর ওদিকে ওয়াকারও হুঁশিয়ারি দিয়েছিলেন যে খলিলুর রহমানকে নিলে পরে তিনি দেশ অচল করে দেবেন। এখন এই খবরটা যখন ভারতের কাছে আসে, তখন সেনাপ্রধান তখন ওয়াকারুজ্জামানকে ফোন করেন, আমাদের দ্বিবেদী সাহেব। ফোন করে উনি বলেন যে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে দেশ চলে না। যেখানে আন্তর্জাতিক ভাবে এবং বিশেষ করে ভারত যখন চাইছে, তখন আপনাকে সেইভাবেই চলতে হবে। এখন ভারত কি চাইছে, প্রশ্নটা হচ্ছে সেটা। ভারতের যে এনএসএ অজিত দোভাল, তার সঙ্গে এই খলিলুর রহমানের সম্পর্ক ভালো। এটা আমি আগেও বলেছি, আবার বলছি। এবং বেশ পছন্দ করেন আমাদের এনএসএ অজিত দোভাল, তিনি বেশ পছন্দ করেন খলিলুর রহমানকে। তো যখনই খলিলুর রহমানকে যখন এ কথা নিয়ে আপত্তি যখন সেনার প্রধান তুলেছিলেন ওয়াকারুজ্জামান, তখন ওয়াকারুজ্জামানকে আমাদের অজিত দোভাল সেনাপ্রধান মারফত এই বার্তাটি পাঠিয়ে দেন। সন্ধ্যার সময় তার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র দুটো একসঙ্গে, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দপ্তরের তাকে উপদেষ্টা বানানো হচ্ছে। আর এই যে খোদাবক্স চৌধুরী, যিনি শেখ হাসিনার সময় যে গ্রেনেড বিস্ফোরণের যিনি আইজিপি ছিলেন সেই সময়, তাকে ছাঁটাই করা হচ্ছে। এই দুটো ফাইনাল হয়ে গিয়েছে। আর একজন উপদেষ্টার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে ইউএস যা বলেছে, আপনারা সবই জানেন। সার্জিও গোরের সঙ্গে কথাবার্তা হয়েছে, যে সুপারিশগুলো সার্জিও গোর করেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য একজন উপদেষ্টা, তার নামটা আমি জানতে পারিনি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি
এই ISI, তারপর আইসিস, তারপরে আপনার যে সমস্ত তুর্কির যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে ফেরানোর ব্যাপারে তিনি উদ্যোগী হয়ে কাজকর্ম করবেন। সেই কাজটা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এছাড়া জঙ্গি দমন টমন নিয়ে যে সমস্ত কাজগুলো করার সেগুলো করা হচ্ছে। এদিকে জামাতের আমির তিনি বলেছেন যে আমাদের 8 নেতাকে আমাদের SF এর সুরক্ষা দিতে হবে। যদি তারেক রহমান পায় তাহলে আমরা কেন পাবো না? কারণ আমরাই 95% আমরাই কাজ করেছি, এই জুলাই বিপ্লবের কাজ করেছি। 5% বাইরের লোক ছিল, মানে ছাত্ররা যেটা করলো সেটা জামাত খেয়ে নিল। ওই জন্য আমি অনেক আগে বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। এখন মিলছে আমার সেই কথা 1 বছর 1.5 বছর আগের পুরনো বলেছিলাম যে ছাত্রদের আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। হাইজ্যাক কার হাতে হয়েছিল? এই জামাতের হাতে, NCPর হাতে, কয়েকটা ছেলেপিলের হাতে। যে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। তো তারা এখন চেয়েছে এবং তারা বাড়তি নিরাপত্তাও চেয়েছে। এবার বুঝতে পারছে যে অবস্থা খারাপ হবে। এখন মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের একটা কথা হয়েছিল, সেটা হচ্ছে দীর্ঘ কথা হয়েছিল, একটা কথা নয়, দীর্ঘ কথা হয়েছিল বেশ কয়েকবারের মধ্যে। তার মধ্যে নির্যাস যেটুকু ছিল যে ভারত যেন আর গুঁ করে বসে থাকে না থাকে, যে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ফেরানো হবে, এই গুঁ ধরে যেন না বসে থাকে। ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, সেই ভুল আমরা সংশোধন করার চেষ্টা করছি, আপনারা একটু মানিয়ে নিন। অজিত দোভাল এই কথাটা গিয়ে শেখ হাসিনাকে বলেন। শেখ হাসিনা বলেন যে আমি বরাবরই বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলেও আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনে যেতাম। এখন যখন সবাই মিলে আন্তর্জাতিকভাবে সবাই চাইছে যখন ইনক্লুসিভ নির্বাচন, আমি আগে নির্বাচন করব, অংশ নেব। নির্বাচনে অংশ নিয়ে আমি যদি জিতি তাহলে পরে আমি আবার প্রধানমন্ত্রী হব, যদি না জিতি তাহলে আমি বিরোধী দলে থাকবো। বিএনপি যদি আসে জিতে তাহলে পরে বিএনপি থেকে কেউ প্রধানমন্ত্রী হবে, আর বিএনপি যদি না হেরে যায় তাহলে বিএনপি সেখানে হবে কি বিরোধী দলে বসবে। অংশগ্রহণ জামাতও করুক, আমার আপত্তি নেই, 13 দল করুক, আমার আপত্তি নেই। যত ছোটখাটো দল আছে, কমিউনিস্ট আছে যারা, তারাও সর্বস্তর থেকে লোক এনে ইনক্লুসিভ নির্বাচনটা, অংশগ্রহণমূলক নির্বাচনটা হোক। এইবারে কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি কবে ফিরবেন। দেখুন, তারেক রহমান যখন ফিরেছেন তার আগে মার্কো রুবিও এবং CIA এর লোকজন তার ওখানে উপস্থিত হয়েছিল, জর্জ বার্চারে, এবং ভারতও গিয়েছিল, ভারতের কিছু রয়ের অফিসার গিয়েছিলেন ওনার সঙ্গে আলোচনা করতে। আপনাদের মনে রাখতে পারে তারেক রহমান ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে দেশে তো ফিরতে পারি কিন্তু কিছু বাধা আছে। বাধাটা হচ্ছে ভারতবর্ষ গ্রিন সিগন্যাল দিচ্ছিল না। এটাও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে রাজি করিয়েছে এবং তারেক রহমানের থেকে গ্যারান্টি নেওয়া হয়েছে তিনি দেশে ফিরে শেখ হাসিনার ফেরার ব্যবস্থাটি পাকা করবেন, নতুবা তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই আবার চলে যাবেন। তাহলে নির্বাচন কিছু হবে না। ফলে ইউনূসের উইকেটটা তো গেল, এবার ইউনূসের কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষ একটাই কথা বলেছে, আমি সব মেনে নিলাম, কিন্তু ইউনূস দেশ ছাড়তে পারবে না, ইউনূসকে দেশে থাকতে হবে, দেশে থেকে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে।
সে যা উৎপাত করেছে, যা লুটতরাজ করেছে, যা সন্ত্রাস করেছে এবং যা দেশ ধ্বংস করেছে, যা মানুষ হত্যা করেছে, তার কনসিকুয়েন্স ওকে ফেস করতে হবে। ফলে ইউনূস দেশ থেকে পালাতে পারছেন না, তার তো পদও যাচ্ছে, পদও গেল, বলে না আমও গেল, ছালাও গেল। এবার শেখ হাসিনার প্রসঙ্গে আছি। শেখ হাসিনা, তার সঙ্গে এখন আলোচনা হবে, আলোচনা হয়ে একটা ডেট ফিক্স হবে এবং তারেক রহমান যেভাবে ফিরেছেন, শেখ হাসিনাও এখানে প্রাইভেট জেটে, ভারতবর্ষে প্রাইভেট জেটে অথবা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিশাল C-130 দিয়ে তাকে দেশে পাঠানো হবে, প্রোটোকল দিয়ে, পুরো প্রোটোকল দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট দিয়ে তাকে ঢাকা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসা হবে। তখন আমি দেখব যে আপনারা কত লোক তাকে ভালোবাসেন এবং কত লোক আপনারা মানে সেখানে জমায়েত হন। কবে ফিরছেন না ফিরছেন আমি আগাম আপনাদের বলে দেবো। এতদিন আপনারা অপেক্ষা করেছেন, আমায় বহু ফোন করেছেন, অনেক হতাশা ব্যক্ত করেছেন আমার কমেন্ট বক্সে। আজকে আমি আপনাদের অফিসিয়ালি বলছি, উনি ফিরছেন, বিজয় আসবেই, বিজয় আসবেই। দ্বিতীয় কথা, কাল যে আমি মোদি সম্পর্কে বলেছি তাতে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমাদের দেশে। দিল্লি থেকে বেশ কয়েকটা আমার ফোন টোন এসছে, আমাকে বলা হয়েছে কেন আপনি এটা বললেন, কোনটা আমি বেঠিক বলেছি আপনি বলুন। আপনারা তো বলে দিতে হবে যে আমি কোনটা বেঠিক বলেছি। না, সবটাই তো মানছি, ঠিক আছে, আপনি সবই ঠিক বলেছেন, কিন্তু ওইভাবে হাত জোর করে ধন্য হোক প্রভু, এটা বলা আপনার বোধহয় একটু দৃষ্টিকটু হয়ে গেছে। আর আমি আমার আবেগকে সামলাতে পারিনি। যদি প্রধানমন্ত্রীজি যদি আহত হয়ে থাকেন তাহলে ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, এটাও আমি বলে দিয়েছি। সুতরাং আমি যেটা বললাম, আপনারা শেখ হাসিনার জন্য অপেক্ষা করুন। শেখ হাসিনা ফিরছেন, তিনি অন্তর্বর্তী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং আমি আশা রাখবো তিনি প্রধানমন্ত্রী হয়ে আবার দেশ শাসন করবেন এবং সেক্ষেত্রে ভারত, রাশিয়া সবাই মিলে অংশগ্রহণ করে আবার বাংলাদেশকে 2-4 বছরের মধ্যে পুরনো জায়গায় ফিরিয়ে দেবে, আর আপনারাও শান্তিতে বসবাস করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের রাজনীতি, ভবিষ্যৎ এবং পরিণতি নিয়ে ইতিহাসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে মানুষের যে ভাগ্য, এটির 4টি পরিণতি 4টি ডাইমেনশনে হয়ে থাকে, চতুষ্কোণে হয়ে থাকে। কিছু মানুষ রয়েছে জন্মগতভাবে তারা রাজা বাদশা হয়ে জন্ম নেয়। আপনি যত চেষ্টা করেন, এখন চেষ্টা করলে কি আপনি সেই সৌদি আরবের রাজ পরিবারের সদস্য হতে পারবেন? মোহাম্মদ বিন সালমান এখন যুবরাজ, তার সে 1000 গুণ ক্ষমতা আপনার থাকতে পারে, লেখাপড়া থাকতে পারে, প্রজ্ঞা মেধা যোগ্যতা থাকতে পারে, ধী শক্তি থাকতে পারে, কিন্তু আপনি কি সৌদি আরবের যুবরাজ হতে পারবেন? কিংবা বাকিংহাম প্যালেসে এখন যিনি রাজা হিসেবে আছেন, কিং হিসেবে আছেন, চার্লস, তিনি বা তার পুত্র উইলিয়াম, তার মতো কি আপনি হতে পারবেন? নিয়তি আপনাকে সেই জায়গাটা থেকেই যেতে দিচ্ছে। তাহলে বোঝার চেষ্টা করুন, জন্ম আপনাকে অনেক কিছু নির্ধারণ করে দেয়। 2 নম্বর হলো যে আপনার যে ভৌগোলিক অবস্থান। আপনার জন্ম যদি ইউরোপে হয়, আমেরিকাতে হয়, আপনার জন্ম যদি জাপানে হয়, আপনার জন্ম যদি বাংলাদেশে হয়, উগান্ডাতে হয়, বুগান্ডাতে হয়, তাহলে আপনার সেই ভূখণ্ডগত কারণে, ভূমির কারণে, জলবায়ু আবহাওয়ার কারণে, প্রকৃতি এবং পরিবেশের কারণে আপনি যা কিছু অর্জন করেছেন, আপনার শরীর, গায়ের রং, চিন্তা চেতনা, সব কিছু, এটা মৃত্যু পর্যন্ত আপনাকে ওই বৃত্তের বাইরে বেরোতে দেবে না।
আপনি যত চেষ্টা করেন বাংলাদেশে বসে আপনি ফিদেল ক্যাস্ট্রো বা চে গুয়েভারা হতে পারবেন না। আপনি যত চেষ্টা করেন মিশরের মতো জায়গাতে বসে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারবেন না। আমাদের দেশে এখানে যেভাবে রঘু ডাকাত রয়েছে, এই রঘু ডাকাতের সঙ্গে আপনি জেমস বন্ডের কখনোই তুলনা করতে পারবেন না। আবার পাক ভারত উপমহাদেশে বাংলাদেশে আপনি কোনোদিন একজন জেমস বন্ডকে বানাতে পারবেন না। এখানে জেমস বন্ড নামক কোনো চরিত্রকে যদি পুরনো ঢাকাতে ছেড়ে দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে পুরনো ঢাকার পরাটা, বিরিয়ানি এগুলো খেয়ে পেট খারাপ হয়ে মরে যাবে, সঙ্গে সঙ্গে জেমস বন্ড মরে যাবে। এই হলো অবস্থা। আবার আমাদের দেশের সেই বিখ্যাত যে রানী ভবানী, ভবানী পাঠক, কিংবা ধরুন সেই যে রঘু ডাকাত, এদেরকে নিয়ে যদি আপনি ইটালিতে ছেড়ে দেন, 1 মিনিটের মধ্যে সে মরে যাবে সঙ্গে সঙ্গে। এই জন্য ভূগোল একটা বিরাট বিষয় মানুষের জীবনের জন্য। এরপর টাইম, সময়, অপরচুনিটি, সময় এবং সুযোগ, এই দুটো ছাড়া আপনার কোনো জ্ঞান, কোনো যোগ্যতা কখনো কাজে আসবে না। অনেক সফলতা কেবলমাত্র সময়ের কারণে ব্যর্থ হয়ে যায়, আর অনেক ব্যর্থতা কেবল সময়ের কারণে সফল হয়ে যায়। শেখ হাসিনার জন্য যেটি 2009 সনে সম্ভব ছিল, 12 সনে সম্ভব ছিল, সেটি 2025 সনে তার জন্য অসম্ভব হয়ে গিয়েছিল। তারেক রহমান সাহেবের জন্য 2024 সনের আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত যে ইতিহাস রচনা করার তার সুযোগ ছিল, এটি এখন তিনি চেষ্টা করলেও পারবেন না। ফলে সময় একটা বিরাট ফ্যাক্টর। থার্ড হলো ইতিহাস, ট্র্যাডিশন, ঐতিহ্য, বংশক্রম, ক্রোমোজম, এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করে। অর্থাৎ আপনি যে ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের অতীত ইতিহাস এবং আপনি যে কর্ম করছেন সেই কর্মে পৃথিবীর যে ইতিহাস, সেই ইতিহাসের ধারাবাহিকতা আপনার জন্য অনিবার্য হয়। আপনি এর বাইরে যেতে পারবেন না। বাংলাদেশে বঙ্গবন্ধুর যা অবস্থা হয়েছে, চিলির সালভেদর আলেনদের একই অবস্থা হয়েছে। বঙ্গবন্ধুর যে অবস্থা হয়েছে, মার্শাল টিটোর একই অবস্থা হয়েছে। এর বাইরে যেতে পারেনি। একটা সময় আছে, সেই সময়ের সাথে আপনাকে তাল মেলাতে হয়। তো সেই অর্থে শেখ হাসিনা এই মুহূর্তে কোন পর্যায়ের লোক? তার বন্ধুগুলো ধরেন, নরেন্দ্র মোদী, পুতিন, কাতারের এই যে বর্তমান আমির, সে আমিরের বাবা, বাদশাহ সালমানের যে এখন যে মোহাম্মদ বিন সালমান রয়েছেন, তার বাবা বাদশাহ সালমান, ডোনাল্ড ট্রাম্প, এই মানুষগুলোর কথা বললাম যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। এর মধ্যে আরেকজন আছে বর্তমান যিনি ভুটানের যিনি রাজা, তিনি সজীব ওয়াজিদ জয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লাসমেট। আর তার বাবা শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু, মানে সাবেক রাজা, ভুটানের সাবেক রাজা। এই যে লিগেসি, এই মানুষগুলোর তকদিরের সাথে, পরিণতির সাথে, যাকে বলা হয় তার লিগেসি এবং তার তকদির নির্ভর করছে। 2 নম্বরে যেটা আছে যে তিনি যে লিগেসি ধারণ করেন, বঙ্গবন্ধু, এটি তার প্রধান পুঁজি। তো বঙ্গবন্ধু লেভেলে তার বন্ধু কারা ছিলেন? নেলসন ম্যান্ডেলা। তার বন্ধু কারা ছিলেন? যুগোস্লাভিয়ার মার্শাল টিটো। তার বন্ধু কারা ছিলেন? আনোয়ার সাদাত, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত, ফিদেল ক্যাস্ট্রো। তার বন্ধু ছিলেন ইয়াসির আরাফাত। অর্থাৎ আপনি সেই জোট নিরপেক্ষ আন্দোলনে 1973-তে যে বঙ্গবন্ধুর উপস্থিতি, সেই জায়গাতে যে পোর্ট্রেটগুলো আছে, ছবিগুলো আছে, এবং সেখানে তার সঙ্গে যার বন্ধুত্ব, সেই বন্ধুত্বের প্রেক্ষিতে যে একটা ইতিহাস রচনা হয়েছে, সেই ইতিহাসের ধারাবাহিকতায় ওই মানুষগুলোর যে পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যারা রাজনীতিতে এসেছেন, তাদের যে পরিণতি হয়েছে, শেখ হাসিনারও ঠিক সেই পরিণতি হবে, এতে কোনো সন্দেহ নাই। এটাই হিস্ট্রি। ইতিহাস বলেন না যে ইতিহাস বারবার ঘুরে ফিরে একই ঘটনা ঘটে, হিস্ট্রি রিপিট ইটসেলফ, বারবার ফিরে আসে। তো শেখ হাসিনার জন্য ঠিক সেই ইতিহাস বা সেই পরিণতি অপেক্ষা করছে। এর বাইরে গ্রহ নক্ষত্র আছে, জ্যোতিষ্ক মণ্ডলী আছে, আর আপনি যদি
সর্বশেষ ধর্মবিশ্বাসী হন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডিজায়ার, এটা আপনাকে মানতে হবে। শেষটা দিয়ে শুরু করি, মহান আল্লাহর ডিজায়ার। আমরা দেশের জনগণ যেভাবে আশা করেছিলাম, আতঙ্ক অনুভব করেছিলাম, সেক্ষেত্রে শেখ হাসিনার মৃত্যু আমাদের দেশের বেশিরভাগ মানুষ কামনা করেছিল নির্মমভাবে, যে তিনি ধরা পড়বেন, গণপিটুনিতে মারা পড়বেন, এবং সেই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। এবং এটা ছিল 99.99%। জনগণ গণভবন আক্রমণ করবে এবং সেখানে শেখ হাসিনাকে ধরে, তার বোনকে সহ ধরে পাড়িয়ে মেরে ফেলবে। অনেক মানুষ মনে মনে আশা করতেন যে জয়, পুতুল তারাও বাংলাদেশে যখন থাকে, অর্থাৎ কেউ যেন ৭৫-এর 15ই আগস্টে যারা উল্লসিত হয়েছেন, তাদের বক্তব্য হলো যে ওই সময়টিতে শেখ হাসিনা, শেখ রেহানার যে বেঁচে যাওয়াটা, এটা তাদের জন্য একটা অভিশাপ। কাজেই আগামী দিনে যদি এরকম কোনো সুযোগ আসে, তাহলে সেক্ষেত্রে শেখ পরিবারের একটা সিঙ্গেল শেখকে বাঁচিয়ে রাখা যাবে না। সেক্ষেত্রে শেখ সেলিম, শেখ হেলাল, অন্যান্য যে সকল শেখ রয়েছে সবাইকে পাড়ায় মারতে হবে। এই ছিল মানে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী তাদের একটা জনরোষ। যদিও শেখ পরিবারের মধ্যে অনেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত কোন্দল রয়েছে, কিন্তু অবাক করার ব্যাপার হলো মিরাকেলি প্রায় সব শেখ নিরাপদ দেশ ছেড়ে পালিয়েছেন বা চলে গেছেন। তাদেরকে পাঠানো হয়েছে, কেউ নিজেই চলে গেছেন, কেউ পরবর্তীতে চমৎকারভাবে পালাতে পেরেছেন। ইটস এ মিরাকেল। অথচ এদেরকে যদি আগস্ট মাসের 2024 সালের 15 তারিখের মধ্যে পাওয়া যেত, জনরোষ এমন পর্যায়ে ছিল তারা কেউ বাঁচতে পারতেন না। তাদেরকে কে বাঁচালো? এরপর শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টার করে গেলেন, এটা আমার কাছে একটা অলৌকিক বিষয় মনে হয়। এটা খুব সাধারণ বিষয় নয়। তার হেলিকপ্টার ধ্বংস হয়ে যেতে পারত, হেলিকপ্টারের পাখা ভেঙে পড়তে পারত, বা তিনি যখন উড়াল দিবেন, হেলিকপ্টার উঠবেন, তখন গণভবনের গেট ভেঙে গেছে। পুরো জিনিসটিকে যারা ম্যাটিকুলাস বলার চেষ্টা করছেন, এটা যদি ম্যাটিকুলাস ডিজাইনের মতো হতো, তাহলে শেখ হাসিনা সপরিবারে ধরা পড়ার কথা। কিন্তু তিনি সেই ধরাটা পড়েননি। এমনকি তার যারা লোকজন, যেমন সালমান এফ রহমান বা আনিসুল হক, তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে ধরিয়ে সরকারের জিম্মায়, রাষ্ট্রের জিম্মায় পাঠানো হয়েছে, এখন বিচার চলছে। কিন্তু জনগণ যদি তাদেরকে 15 আগস্ট পেত, বিশ্বাস করেন তাদেরকে মানে টুকরো টুকরো করে ফেলা হতো, রক্ত থেকে মাংস আলাদা করে ফেলা হতো, হাড্ডি গুড্ডি সব এলোমেলো করে দেওয়া হতো। এতটা জনরোষ ছিল। কিন্তু কেন সেটা হলো না? নিঃসন্দেহের মধ্যে কোনো ইঙ্গিত রয়েছে, এবং সেই ইঙ্গিত নিয়েই মূলত এখন আওয়ামী লীগের যারা লোকজন, তারা অলৌকিকতে বিশ্বাস করছে যে শেখ হাসিনা ফিরে আসবেন। যদি তিনি ফিরে না আসতেন, তাহলে তিনি বাঁচতেন না। আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছেন, নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহর একটা প্ল্যান আছে, গুড প্ল্যান আছে। এই আশায় তারা প্রতিদিন সীমান্তে তাকিয়ে থাকেন, প্রতিদিন নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে থাকেন, দিল্লির দিকে তাকিয়ে থাকেন, আর পত্রপত্রিকায় দেখেন। এবং আমরা যারা কন্টেন্ট তৈরি করে, আমাদের কথাবার্তা শোনার মধ্যে তারা খুঁজে বের করার চেষ্টা করেন যে শেখ হাসিনার আসার কোনো সুসংবাদ আছে কিনা। তো এই কাজগুলো শুধু আওয়ামী লীগের লোকজন করছে তা নয়, আওয়ামী লীগের যারা বিরোধী পক্ষ, তারাও কিন্তু এই শেখ হাসিনার আগমন, তার তিরোধান, তার ফিরে আসা, এগুলো নিয়ে ভীষণ রকম চিন্তায় আছে। বিবিসি থেকে শুরু করে অন্যান্য যে সকল আন্তর্জাতিক গণমাধ্যম, তারা মানে শেখ হাসিনাকে মাইনাস করছে না কেউ, বরং অনেকে প্রমোট করছে। বিশেষ করে বিবিসি ওয়ার্ল্ড, বিবিসি ইন্ডিয়া, বিবিসি বাংলা, তারা প্রতিদিনই একটা না একটা কন্টেন্ট তৈরি করছেন, যেটা প্রকারান্তে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে, শেখ হাসিনার ইমেজ বৃদ্ধি করছে, এবং একটা পজিটিভ ধারণা শেখ হাসিনা সম্পর্কে তৈরি করছে। এবং আজকের এই ভিডিওটি যে আমি করছি, এটাও বিবিসির একটা রিপোর্ট দ্বারা আমি অনুপ্রাণিত হই। এখন বিবিসি যে রিপোর্টটি করেছে, সেই রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার পরিণতি কি হবে, সেই পরিণতিতে যে কোনো লিখে বুঝতে পারবে যে শেখ হাসিনা ফিরে আসবেন, এই কথাই বিবিসি বোঝানোর চেষ্টা করেছে। তারা খুব সুকৌশলে যারা ক্ষমতাচ্যুত হয়েছে এবং যারা ধরা পড়েছেন, জনতার হাতে ধরা পড়েছেন, তারা সবাই ফাঁসিতে চড়েছেন। এটা তারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যেভাবে সৈনিকদের হাতে ফ্যাসিবাদের জনক
বেনিতো মুসোলিনি ধরা পড়লেন, যেভাবে নিকোলাই চাউশেস্কু এবং তার স্ত্রী এলেনা ধরা পড়লেন সেনাবাহিনীর হাতে, তিনিও কিন্তু এভাবে হেলিকপ্টারে করে উড়ে যাচ্ছিলেন, কিন্তু সেই হেলিকপ্টার আবার নামিয়ে ফেলা হয়েছিল মাঝপথে, উড়তে পারেনি, সেনাবাহিনী বিদ্রোহ করেছিল। তো এখন বাংলাদেশের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে শেখ হাসিনার হেলিকপ্টার তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা। আপনি যদি সীমান্ত এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত তাকে যেতে হয়, কয় ঘন্টা সময় লেগেছে, ফ্লাইং টাইম, নামা এবং সেখান থেকে সামরিক বিমানে চড়া এবং সেখান থেকে আবার যাকে বলা হয় ভারতে যাওয়া, এই সময়টার মধ্যে যদি সেনা বিদ্রোহ হতো, এই সময়টার মধ্যে যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হতো, তাহলে তাকে ফিরিয়ে আনা যেত। সেটা হয়নি। ফলে নিকোলাই চাউশেস্কু এলেনার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, সেই ঘটনা শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেনি, আগামীতেও ঘটবে না। একইভাবে যে ঘটনা ঘটেছে সেই ফ্যাসিবাদের জনক সেই ইতালির বেনিতো মুসোলিনির ক্ষেত্রে, সেটাও তার ক্ষেত্রে ঘটেনি, তিনি পালা থেকে ধরা পড়েননি। এভাবে বিবিসি আরো 10-12 জনের নাম বলেছে যারা ধরা পড়েছেন এবং মারা গেছেন। সাদ্দাম ধরা পড়েছেন, মারা গেছেন, ফাঁসিতে চড়েছেন। তারপর গাদ্দাফি ধরা পড়েছেন, মারা পড়েছেন। কিন্তু যারা নিরাপদে চলে যেতে পেরেছেন, রেজা শাহ পাহলভি চলে যেতে পেরেছিলেন নিরাপদে। ডাক্তার শান ইয়াত সেন, চীনের কিংবদন্তির নেতা, আধুনিক চীনের সেই প্রথম প্রেসিডেন্ট, তিনিও চলে যেতে পেরেছিলেন, ইংল্যান্ডে পালিয়ে যেতে পেরেছিলেন এবং সেখান থেকে তিনি সেই বিপ্লবের পরে এসে সে প্রথম সেই চীনের প্রেসিডেন্ট হয়েছিলেন, ডাক্তার শান ইয়াত সেন। এখন শেখ হাসিনার জন্য কি পরিণতি অপেক্ষা করছে? তিনি কি শান ইয়াত সেনের মতো ফিরে আসবেন, আবার নতুন করে সবকিছু ইতিহাস তৈরি করবেন, নাকি ইয়াসির আরাফাতের মতো, তার বাবার বন্ধু ইয়াসির আরাফাত যেভাবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি হয়েছিল, তিনি সেই মৃত্যুদণ্ড মাথায় নিয়ে সেই ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা হয়েছিলেন, নেতা হয়ে ফিরে এসেছিলেন, রাষ্ট্র ক্ষমতায় পেয়েছিলেন এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন। শেখ হাসিনাকে আরেকটা নোবেল পুরস্কার পাবেন? আমি বলতে পারি না, বিবিসিকে জিজ্ঞাসা করেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।